1968 সালের এই দিনে 69-এর গণঅভ্যুত্থানের নায়ক ছাত্রনেতা তোফায়েল আহমেদ ডাকসু ভিপি নির্বাচিত হয়েছিলেন এবং জেলখানা থেকে বঙ্গবন্ধুর অভিনন্দন বার্তা পেয়েছিলেন। সেবারের ডাকসু ঐতিহাসিক এবং সংগ্রামী ভূমিকা পালন করেছিল। দীর্ঘ 28 বছরে এবারের ডাকসু নির্বাচন আবার মেধাবী ছাত্র নেতৃত্ব তৈরি করে রাজনীতি থেকে সহিংসতা, চাঁদাবাজি এবং গুন্ডামি দূর করে দেশের উন্নয়নে সমবেতভাবে কাজ করবে, সেটি সবার প্রত্যাশা। দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, আমি সামিয়া রহমান আপনাদের সাথে আছি এবং বুঝতেই পারছেন আজকে ডাকসু নির্বাচন নিয়ে কথা বলবো এবং আমার সাথে কানেক্টিভিটিতে আজকে যিনি আছেন সেই 69-এর গণঅভ্যুত্থানের ছাত্র নেতা এবং সাবেক ডাকসু ভিপি তোফায়েল আহমেদ আমার সাথে আজকে আছেন কানেক্টিভিটিতে। অসংখ্য ধন্যবাদ আজকে আপনি আমার সাথে সংযুক্ত হওয়ার জন্য। এবং আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে যারা যারা উপস্থিত আছেন তাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমার সাথে আছেন এদিক থেকে লিটন নন্দী, সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, আছেন আকরামুল হাসান, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্র দল, এবং আছেন ইমরান হাবিব রুমন, সভাপতি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। যদিও সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগের গোলাম রব্বানী তিনি পথে আছেন, যানজটে আটকা পড়েছেন, তিনি আসলে আমরা কথা বলবো। কিন্তু আমি একটু তোফায়েল আহমেদের কাছে যেতেই চাই, যেহেতু তিনি সাবেক ডাকসু ভিপি ছিলেন এবং 69-এর গণঅভ্যুত্থানের আমরা বলি মহান ছাত্র নেতা। তার কাছে জানতে চাই যে 28 বছর আপনারা সেই সময় কত আন্দোলন করেছিলেন এবং 69-এর গণঅভ্যুত্থান আপনাদের মাধ্যমে সফল হয়েছিল, এবং ডাকসু নির্বাচন এই যে এত বিলম্ব কেন হলো, এবং বলা হয় যে এই নির্বাচনের মধ্য দিয়ে মেধাবী ছাত্র নেতৃত্ব বেরিয়ে আসে। আপনার কি মনে হয় যে এতদিন বিলম্ব হওয়ার কারণে আমাদের রাজনীতিতে আসলে এই মেধাবী ছাত্র নেতৃত্বেরও একটা সংকট তৈরি হয়েছে? তোফায়েল আহমেদ। সামিয়া, আপনাকে ধন্যবাদ, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আমি সত্যি খুব আনন্দিত এবং যে 11ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন হতে চলেছে। আমি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আখতারুজ্জামান সহ যারা এই নির্বাচন প্রক্রিয়ার সাথে সংযুক্ত, সকলকে আমি আমার অভিনন্দন জানাই, সকলকে আমি আমার কৃতজ্ঞতা জানাই যে দীর্ঘ 28 বছর পরে তারা এই নির্বাচন উদ্যোগ গ্রহণ করেছে। আমার কথা শোনা যায়? আমরা শুনছি, বলুন। হ্যালো, আমরা শুনছি। কই বন্ধ হয়ে গেছে? না, আমরা শুনছি তোফায়েল আহমেদ, আপনি বলুন। আচ্ছা, সুতরাং এটা একটা মহৎ উদ্যোগ। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় যে নেতা তৈরির কারখানা, ইন্ডাস্ট্রি ফর প্রডিউসিং লিডারশিপ অফ দি কান্ট্রি। এবং আপনি যদি 1960 সনের বছরগুলি যদি আপনি পর্যালোচনা করেন, দেখবেন এই ডাকসু যারা ভিপিজিএস হয়েছে তারা পরবর্তীকালে জাতীয় রাজনীতিবিদ হয়েছেন এবং ঐতিহাসিক ভূমিকা তারা পালন করেছেন। আমি খুব সৌভাগ্যবান যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি নির্বাচিত হয়েছিলাম 1968 সনের 17ই জানুয়ারি, যেদিন বঙ্গবন্ধুকে আগরতলা মামলার আসামি হিসাবে কারাগার থেকে মুক্তি দিয়ে আবার গ্রেপ্তার করে তাকে ক্যান্টনমেন্টে বন্দী করা হয়েছিল। আমি নির্বাচিত হবার পর বঙ্গবন্ধু আমাকে একটি চিঠি লিখেছিলেন, বলেছিলেন, স্নেহের তোফায়েল, তুই আজ ডাকসুর ভিপি হয়েছিস, আমার কাছে ভাবতে ভালো লাগে, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসে আগে তো তোকে অভিনন্দন জানাই এবং আমি বিশ্বাস করি এই ডাকসু আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ঐতিহাসিক ভূমিকা পালন করবে। আমরা বঙ্গবন্ধুর সেই দোয়া এবং তার সেই স্নেহ ভালোবাসা নিয়ে আমরা কাজ করে আজকে 24শে জানুয়ারি ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস, এইটি একটি ঐতিহাসিক এবং অনন্য দিন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজই আমরা এই দিনে গণ অভ্যুত্থান সৃষ্টি করে আইয়ুব খান যে পরিকল্পনা করেছিল বঙ্গবন্ধুকে ফাঁসি কাষ্ঠে ঝুলাবে, আমাদের এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা প্রিয় নেতাকে কারাগার থেকে মুক্ত করে আইয়ুবের পতন আমরা ঘটাতে পেরেছিলাম। আমরা 4টি ছাত্র সংগঠন, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপ, ছাত্র ইউনিয়ন মতিয়া গ্রুপ এবং এনএসএফের একটি অংশ, আমরা এই সর্বদলীয় ছাত্র সংগঠন গঠন করেছি এবং ডাকসুর ভিপি এবং জিএস আমরা এই দুইজন এই 10 ছাত্র নেতা ঐক্যবদ্ধ হয়ে আমাদের মত এবং পথের ভিন্নতা থাকা সত্ত্বেও
আমরা ঐক্যবদ্ধ হয়ে 11 দফা কর্মসূচি প্রণয়ন করেছিলাম। যে 11 দফা কর্মসূচিটা ছিল একটা সামগ্রিক মুক্তির কর্মসূচি। এখানে ছাত্রদের যেমন সমস্যার কথা ছিল, কৃষক শ্রমিক মেহনতি মানুষের কথা ছিল, আমাদের বঙ্গবন্ধু প্রণীত 6 দফা পুরোপুরি অন্তর্ভুক্ত ছিল, সংবাদপত্রের স্বাধীনতার কথা ছিল, ইত্তেফাককে যে বাজেয়াপ্ত করা হয়েছিল ইত্তেফাককে সেই বাজেয়াপ্তের হাত থেকে রক্ষা করার বক্তব্য ছিল, এবং জাতিজনক বঙ্গবন্ধুর মুক্তি সহ রাজবন্দির মুক্তি এবং আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার সহ আমাদের দাবি দেওয়া ছিল। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 17 জানুয়ারি যে আন্দোলনের সূচনা করেছিলাম, 20 জানুয়ারি আসাদের রক্তের মধ্য দিয়ে সেই আন্দোলন চূড়ান্ত পথে এগিয়ে গিয়েছিল 1969-এর 24 জানুয়ারি। এবং আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল। আমরা জাতির জনক বঙ্গবন্ধুকে সান্ধ্য আইন ভঙ্গ করে কারাগার থেকে আমরা মুক্ত করেছি। 24 জানুয়ারি 20 জানুয়ারি আসাদ শহীদ হয়। আসাদের রক্ত ছুঁয়ে আমরা শপথ নিয়েছিলাম, বলেছিলাম আসাদ এই রক্ত আমরা বিচার দিতে দেব না, এই রক্ত আমরা বিচার দিতে দেব না। আমরা আসাদের রক্তাক্ত জামা, এই জামার সামনে আমার বাসায় দিয়ে পতাকা তৈরি করে রক্ত ছুঁয়ে শপথ নিয়েছিলাম। এবং একদিনের হরতালের কর্মসূচি দিয়ে 21 জানুয়ারি পল্টনের লক্ষ লক্ষ লোক উপস্থিত হয়ে আমরা 3 দিনের কর্মসূচি দিয়েছিলাম, যার 24 জানুয়ারি ছিল আমাদের 2টা বন্ধ হরতাল। এই হরতালের মধ্যেই নবকুমার ইনস্টিটিউটের 10ম শ্রেণীর ছাত্র মতিউরকে এবং মকবুল রুস্তম আলমগীরকে গুলি করে হত্যা করা হয়েছিল। এর বিরুদ্ধে বাংলার মানুষ, বিশেষ করে ঢাকা শহরের মানুষ রাজপথে নেমে এসে আগুন জ্বালিয়ে দিয়েছিল। যারা মুসলিম লীগের এমএনএ ছিল, এমএনএ লস্কর, তার বাড়িতে আগুন। মর্নিং নিউজ, দৈনিক পাকিস্তান প্রেস ট্রাস্টের পত্রিকা, এই পত্রিকা পুড়িয়ে দেওয়া হয়েছিল। এবং বিচারপতি এস রহমান, যিনি আগরতলা মামলার প্রধান বিচারপতি ছিলেন, তার বাড়ি আক্রমণ করলো মানুষ এবং আন্দোলনটা চূড়ান্ত পর্যায়ে গিয়েছিল। আমি কথাগুলি বলছি এই কারণে যে তখন এই দেশের যে ভাষা আন্দোলন থেকে শুরু করে এই 1966 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, প্রতিটি আন্দোলনে এই দেশের ছাত্র সমাজ ঐতিহাসিক ভূমিকা এখানে আমি একটা প্রশ্ন করতে চাইছি তোফায়েল আহমেদ, আমি জানি না আপনি শুনতে পাচ্ছেন কিনা। প্রতিটি আন্দোলনে আমাদের ছাত্র সমাজ ভূমিকা রেখেছিল, তারপরেও এবং এই ডাকসু থেকে আমরা সব মহান ছাত্র নেতাদেরকে পেয়েছিলাম যারা পরবর্তীতে রাজনীতিতে ভূমিকা রেখেছিল, কিন্তু তারপরে এত বিলম্ব হলো কেন? এই কথাটা আমি বলছি যে আমাদের দুর্ভাগ্য, আমি সত্যিকার অর্থে খুব ব্যথিত, মর্মাহত। আমি জাতীয় সংসদেও আমি এই প্রশ্ন উত্থাপন করেছিলাম যে ডাকসু নির্বাচন না হওয়া, কারণ শুধু ডাকসু না, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই যে আমাদের সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, তারপরে প্রকৌশল বিশ্ববিদ্যালয়, আমাদের সমস্ত বিশ্ববিদ্যালয়ের সংসদ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু ডাকসু না, হলগুলোতে নির্বাচন হতো, আবার সারা বাংলাদেশের কলেজেও নির্বাচন হতো এবং নির্বাচনের মধ্য দিয়ে নিয়মিত ছাত্ররা ছাত্র নেতৃত্ব দিত এবং পরবর্তীকালে তারা জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করেছে। এই 28 বছর অনেক ছাত্রনেতা জন্মগ্রহণ করত, অনেক ছাত্রনেতা ডাকসুর বিপি হতো, ডাকসুর জিএস হতো, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে 28 বছর হয় নাই। তবে আমি মনে করি যে উদ্যোগটা এখন এই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছে, এটা খুব মহৎ উদ্যোগ। এবং আমি মনে করি এখানে আপনি যে নাম বলেছেন যে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের এখানে আছে। গতকালকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, বিবিসি আমার একটি সাক্ষাৎকার নিয়েছিল সেই জায়গা থেকে, যেখান থেকে আমরা 1969-এ গণ আন্দোলন করেছিলাম। 17 মার্চ, 18 মার্চ, আর কি 17 জানুয়ারি, 18 জানুয়ারি, 19 জানুয়ারি, 20 জানুয়ারি আসাদের যে রক্তাক্ত জামা, তারপরে 21 জানুয়ারি, 22, 23, 24 গণ অভ্যুত্থান, এই স্মৃতিচারণ করতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। আমি সেখানে গিয়ে ছাত্রদের মধ্যে একটা সহাবস্থান আমি লক্ষ্য করেছি। আমি মধুর ক্যান্টিনে গিয়ে আমি চা খেয়েছি, তারপরে আমি আমার যে ডাকসু অফিস, যেখানে বসে ঐতিহাসিক 11 দফা কর্মসূচি প্রণয়ন করেছিলাম সর্বদলীয় ছাত্র সংগঠন পরিষদের পক্ষ থেকে, সেটাকে আমি দেখেছি, সেটা এখন বন্ধ দেখেছি আমি, এবং নতুন করে ডাকসু অফিস হয়েছে। আমি ইকবাল হল, আপনি বলেছেন যে ছাত্রদের সহাবস্থান, আমি গিয়েছি যে রুমে আমি ছিলাম, 313 নম্বর রুম, সেই রুমে আমি গিয়েছি।
ছাত্রদের সহাবস্থান আপনি দেখতে পেয়েছেন, আপনি কি অন্যান্য ছাত্র দল থেকে শুরু করে অন্যান্য এবং আজকে জহুরুল হলের অন্যান্য ছাত্র সংগঠনের নেতাদেরকে দেখতে পেয়েছিলেন? বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের দেখা হয়েছিল, ছাত্রদল তোফায়েল আহমেদ দেখা হয়েছিল, কিছু কিছু নেতার সাথে দেখা হয়েছিল এবং আমি আশাবাদী। আর আপনি যে প্রশ্ন করে সামিয়া, আপনি যে প্রশ্ন করেছেন যে বিশ্ববিদ্যালয়ের এখন যারা শিক্ষক বা ভাইস চ্যান্সেলর সব একটা দলের, আমাদের সময় শিক্ষকরা একটা সামাজিকভাবে হয়তো কোনো দলের সমর্থক ছিলেন কিন্তু প্রকাশ্যভাবে ছিল না। এবং আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার যারা আছেন তারা নিরপেক্ষ ভূমিকা পালন করে তারা একটা সুন্দর ডাকসুর নির্বাচন, হলের নির্বাচন তারা উপহার দেবেন এবং তাদেরকে অনুসরণ করবে অন্যান্য পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়। তাহলেই কিন্তু সত্যিকার অর্থে ছাত্র সমাজ আবার সত্যিকার ছাত্র রাজনীতিতে প্রবেশ করতে পারবে। আমরা যখন ছাত্র নেতা ছিলাম, আমি তো ডাকসুর ভিপি না, ছাত্রলীগের সভাপতি ছিলাম, কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন জায়গায় ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আমরা চিনতাম না, কোথায় টেন্ডার হয় আমরা জানতাম না। আমরা আশা করি এবারে যারা নিয়মিত ছাত্র হলেই কিন্তু নির্বাচন করা যায়, তারা নিয়মিত ছাত্র হিসেবে নির্বাচিত হয়ে তারা দেশের মানুষের জন্য, ছাত্র সমাজ কিন্তু আমাদের দেশের জন্য ঐতিহাসিক ভূমিকা পালন করতে পারে। আগামী দিনগুলোতে দেশ গড়ার কাজে তারা ঐতিহাসিক ভূমিকা পালন করবে, এটি আমার প্রত্যাশা। তোফায়েল আহমেদ, আমি আপনাকে অনুরোধ করছি আমরা একটা বিরতি নিব। আমরা গোলাম রব্বানির জন্য অপেক্ষা করছি, কারণ আমাদের এখানে সবগুলো দলের প্রতিনিধিরা আছেন, তাই ছাত্রলীগের প্রতিনিধি যদি না থাকে আসলে বিষয়টি পক্ষপাত দুষ্ট হয়ে যায়। আমরা একটা বিরতি নিচ্ছি, কিন্তু আমরা আশা করব জি আপনি আমাদের সাথে থাকলে আমাদের জন্য খুব ভালো হয়। তাহলে আপনি সিনিয়র হিসেবে আপনি আমাদেরকে একটা নেতৃত্ব বা দিক নির্দেশনা দিতে পারবেন এবং আমরা একটা বিরতি নিয়ে আবারও ফিরছি জনতন্ত্র গণতন্ত্রে। দর্শক দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, আমি সামিয়া রহমান আপনাদের সাথে আছি। আমার সাথে আজকে আছেন, ডাকসু নির্বাচন নিয়ে কথা বলছিলাম, আমার সাথে আছেন 69-এর গণঅভ্যুত্থানের মহান ছাত্রনেতা তোফায়েল আহমেদ এবং সাবেক ডাকসু ভিপি। আমার সাথে আছেন আজকে লিটন নন্দী, সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, আছেন আকরামুল হাসান, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্র দল, এবং আমার সাথে আছেন ইমরান হাবিব রুমন, সভাপতি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গোলাম রব্বানি, সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগের। তিনি এখনো এসে পৌঁছাননি, তিনি পৌঁছালে আমরা তার সাথে আলোচনায় ঢুকে যাব। কিন্তু আমি তোফায়েল আহমেদের সাথে এর আগে কথা বলছিলাম, সেই সময় তিনি পরিস্থিতির কথা বললেন এবং তিনি নিজেই দুঃখ প্রকাশ করলেন যে এতদিন ধরে কেন আসেনি, তাহলে আরো মেধাবী ছাত্র নেতৃত্ব তৈরি হতো। আমি একটু জানতে চাই এখনকার পরিস্থিতি নিয়ে, সহাবস্থানের কথাটা আপনাদের কাছ থেকে বারবার করে এসছে, সহাবস্থান আসলে কতটুকু নিশ্চিত হয়েছে এবং ছাত্রলীগও তো আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সহাবস্থানটা হবে। তোফায়েল আহমেদ যেটি বললেন যে কালকে তিনি যে বেশ কয়েকটি গ্রুপের সাথে তারও কথা হয়েছে, সহাবস্থান কি নিশ্চিত হয়েছে? মোটা দাগে বলতে গেলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে সহাবস্থান নেই। আমরা যখনই ডাকসু নির্বাচনে উদ্যোগ নেওয়া হয়েছে, আমাদের পক্ষ থেকে সহাবস্থান নেই। জাতীয়তাবাদী ছাত্র দলের বিগত 10 বছরে শত শত নেতা কর্মী ছাত্রলীগের হামলায় নির্যাতনে নির্যাতিত হয়েছে, পাশাপাশি তাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে থানায় তুলে দেওয়া হয়েছে। আপনাদেরকে তো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং আপনারাও তো বোধহয় একটা চায়ের বোধহয় নিমন্ত্রণ কিছু একটা ছিল আর কি। জি, এই নিমন্ত্রণটা অনেকটা চেয়ে নেওয়ার মতো নিমন্ত্রণ। যখন পরিবেশ পরিষদের সভা হচ্ছিল এবং ওখানে আমাদের বিশ্ববিদ্যালয় হলগুলি প্রভোস্টদের পক্ষ থেকে যে দাবি করা হয়েছিল হলগুলিতে সহাবস্থান আছে, তার প্রতিবাদে আমি বলেছিলাম যে সেখানে বিশ্ববিদ্যালয় হল এবং ক্যাম্পাসে কোনো জায়গায় সহাবস্থান নেই। যদি সহাবস্থানকে প্রমাণই করতে হয় তাহলে এখন এই সভা শেষে আমরা মধুর ক্যান্টিনে চা খেতে যাব একসাথে, আজকে থেকে এই যাত্রা শুরু হোক, সহাবস্থানের এই আমাদের চলার পথটা শুরু হোক, এটা ছিল আমার বক্তব্য। তখন তাৎক্ষণিকভাবে ছাত্রলীগের কেউ কেউ বলেছে চলেন যায়, কিন্তু অন্যরা একটু ইতস্তত করছিল এবং পরবর্তী সময় সিদ্ধান্ত হয়েছে যে ছাত্রলীগের মধ্যে এবং অন্যান্য ছাত্র সংগঠনের আলাপ আলোচনার ভিত্তিতে পরবর্তী সময় ছাত্র দল সহ একসাথে আমরা মধুর ক্যান্টিনে একটি চায়ের আড্ডার মাধ্যমে এই আমাদের সহাবস্থানের কার্যক্রম শুরু। এখানে গোলাম রব্বানি এখন এসে পৌঁছলে খুব ভালো হতো, কারণ তিনি তাহলে উত্তরটা দিতে পারতেন। আপনাদের কি মনে হয়, আপনাদের বাকিদেরও কি মনে হয় যে এইবারে নির্বাচন মানে কমিটির সদস্যরা যারা আছেন তারা হচ্ছেন বেশিরভাগই হচ্ছেন নির্দিষ্ট দলের শিক্ষক সমর্থক, তারা কি মনে হয় যে নির্বাচন নিরপেক্ষ? উনি সহাবস্থানের ব্যাপারটি বলছে, নির্বাচন নিরপেক্ষ হওয়াটা নিয়ে কতটা? এখানে যে জিনিসটা আমি বলতে চাই সেটি হচ্ছে
দেখেন মানে আজকে সহাবস্থানের কথা আসছে, অনেক ধরনের কথা আসছে। 1994 সালে যখন তৎকালীন উপাচার্য যিনি ছিলেন নেমাজউদ্দিন আহমেদ, তিনি যখন ডাকসু নির্বাচন দিতে চেয়েছিলেন, আজ মানে এখানে আসলে একতক্ষিক না, এখানে রব্বানি থাকলে গোলাপবাড়ি ভালো হতো। যেটি হচ্ছে ধরেন ছাত্রলীগ, ছাত্রদল, আমি যদি বলতে চাই, এখানে আকরাম ভাই আছেন, কেউ কিন্তু বিশ্ববিদ্যালয়ে সহাবস্থান বলতে তারা যেটি বুঝান, তারা বুঝান ক্ষমতার সহাবস্থান। এখানে আমাদের একটু ভিন্ন প্রত্যয় রয়েছে যে ক্ষমতার সহাবস্থান যেমন আমরা গুরুত্বপূর্ণ মনে করি না, আমরা মনে করি স্বাধীন মতের সহাবস্থানটা এখানে আছে কিনা। ধরুন সেটি কেমন হতে পারে, আমরা নিজে দেখেছি, শুনেছি, যখন ছাত্রলীগ, যখন বিএনপি ক্ষমতা ছিল, ছাত্রদল এসে ছাত্রলীগকে বের করে দিল। আবার যখন আওয়ামী লীগ ক্ষমতা আসলো, তখন ছাত্রলীগ এসে ছাত্রদলকে বের করে দিল। আমি শেষ করি এই যে হলগুলো দখলে ছিল, এই যে একটা পরবর্তী 2001 থেকে 6 তারাই দখলে রেখেছিল। এই জায়গায় একটু বলি, আমরা 2001 থেকে 6 পর্যন্ত, না আমি জানি 2 বছর পরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছিলেন না, 2 বছর না, প্রথম দিন থেকেই ছাত্রলীগ ছাত্রদল সহাবস্থান ছিল এবং হলগুলিতে যাদের থাকার অধিকার ছিল তারা হলে দাবি করছেন, কিন্তু আমরা গণমাধ্যমে যতটুকু জানি যে আসলে সেই সময় সহাবস্থান ছিল না। না, তখনকার আপনি পত্র পত্রিকা, আপনি তো নিজে শিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, 2001 থেকে 2006 পর্যন্ত ছাত্রলীগের প্রত্যেকটা নেতাকর্মী, গোলাম রব্বানী তখন ছাত্র না, আমি একটু সিনিয়র হতে, তখনকার আমি ছাত্র এবং আমি একটা হলের সভাপতির ছাত্রদলের দায়িত্ব পালন করেছি। তো আমার সামনে যাদের আইডি কার্ড আছে তারা সবাই সহাবস্থানের ভিত্তিতে হলে ছিল, এটা আমি দৃঢ়ভাবে আমি দাবি করছি। তো এখানে যেটা গুরুত্বপূর্ণ বলছি যে স্বাধীন মত প্রকাশের যে সহাবস্থান, ধরুন আজকে যদি আমরা দেখি গণরুম গুলো, প্রতিটি হলে যে গণরুম তৈরি হয়েছে, সেই গণরুম গুলো আসলে কাদের নিয়ন্ত্রণে রয়েছে? সেই গণরুম গুলো নিয়ন্ত্রণ রয়েছে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নিয়ন্ত্রণ রয়েছে। এবং এই গণরুমে যারা থাকছে তাদেরকে তার একটি সিটের বিনিময়ে তাকে কিন্তু তার নিজের মতের বিরুদ্ধে গিয়ে, তার নিজের চিন্তার বিরুদ্ধে গিয়ে সেই মিছিলে শরীক হতে হচ্ছে, ক্লাস বাদ দিয়ে মিছিলে যেতে হচ্ছে, এবং তাদেরকে রাত্রে। আপনিও আপনার দলের মধ্যে আপনার জুনিয়রদের সাথে আপনারাও তাই করেন নিশ্চয়ই? না, নিশ্চয়ই না। এটা যদি আপনি বামপন্থী বিশেষ করে ছাত্র ইউনিয়নের ক্ষেত্রে আপনি বলেন, আমাদের আন্দোলনের ক্ষেত্রে বলেন, সেটি কখনো কার্যকর হবে না। সেটা এই মুহূর্তে ওনারা ওই ক্ষমতাটা প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন না। আমরা নিশ্চয়ই ডাকসুর ক্ষেত্রে এটি, মানে ছাত্র ইউনিয়নের ক্ষেত্রে এটি আপনি নিশ্চয়ই জেনে থাকবেন। এবং ডাকসুর যে ইতিহাস, সেই ইতিহাস আমি মনে করতে পারি, আমি জানি না যে সকল দল মিলিয়ে ছাত্র ইউনিয়নের সমান বিপিজিএস আছে কিনা, আমরা এটা দাবি করতে পারি। এবং তোফাল ভাই তো বললেনই যে সকল দল মিলে তারা তখন একটা দাবিতে গণঅভ্যুত্থান। না, ওইটাই বললাম, মানে প্রথমত হচ্ছে যে আমরা এটি বলেছি যে ডাকসুর যে, এখানে তোফাল ভাই রয়েছেন আমাদের সম্মানিত, ডাকসুর যে রাজনৈতিক ঐতিহ্য রয়েছে, যে ডাকসু যে 54 যুক্ত ফ্রন্টের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল 53 গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের যে নির্বাচন, ছাত্রলীগ বা ছাত্র ইউনিয়ন সহ। লিটন নন্দী, আপনি কি বলতে যাচ্ছেন যে ডাকসু তার রাজনৈতিক ঐতিহ্যটা খর্ব হয়েছে? অবশ্যই খর্ব হয়েছে। যখন আপনি 28 বছর ধরে রাজনীতি যখন বাইরে রয়েছে, এর ফলে যেটি হয়েছে, মেধাভিত্তিক রাজনীতির বাইরে এক ধরনের পেশি শক্তি নির্ভর, সন্ত্রাস নির্ভর রাজনীতি জায়গা করে নিয়েছে। এর ফলে যেটি হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীন মত প্রকাশের যেমন জায়গা নেই, এবং এই স্বাধীন মত প্রকাশের জায়গা না থাকার ফলে যেটি হচ্ছে, আমি আজকে উদাহরণ বলি, আমার কাছে এখন লিস্ট আছে, বিভিন্ন হল থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে প্যানেলের জন্য। তারা বলছে, ভাই আমরা আপনাদের সঙ্গে যে দাঁড়াতে চাই, কিন্তু আমরা আশঙ্কাগ্রস্ত যে আমাদের এই দাঁড়ালে আমাদের হল থেকে বের করে দিবে। আমি তাহলে তোফায়েল আহমেদের কাছে একটু যাই, তোফায়েল আহমেদের কাছে যে তোফায়েল ভাই, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে তারা বলছে যে ডাকসুর রাজনৈতিক ঐতিহ্য যেটি আপনাদের সময় আপনারা গড়ে তুলেছিলেন, সেটি আসলে এখন খর্ব হয়েছে এবং মত প্রকাশেরও সহাবস্থানটি নেই। কি বলবেন? না, আসলে ছাত্র আন্দোলনের আমাদের সময়ের এই সময়ের তো গুণগত পরিবর্তন হয়েছে। আমরা যখন তৎকালীন পূর্ব পাকিস্তান, যদি আমরা পূর্ব বাংলা বলতাম, আর 69-এর 5ই ডিসেম্বর জাতির পিতা এই অঞ্চলের নাম দিয়েছিলেন বাংলাদেশ, যাই হোক সেগুলো অতীতের কথা। তখন ছাত্রদের মধ্যে আমাদের মত পথের ভিন্নতা ছিল। যেমন ছাত্রলীগ সদবার সমর্থক, আবার ছাত্র ইউনিয়ন মতিয়া গ্রুপ সদবাকে সমর্থন করলো, মেনন গ্রুপ সমর্থন করেনি। এনএসএফ একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ নষ্ট করার চেষ্টা করত, কিন্তু একটি অংশের সাথে আমরা পরবর্তীকালে ঐক্যবদ্ধ হলাম। অর্থাৎ মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা একসাথে ঐতিহাসিক 11 দফা কর্মসূচি আমরা প্রণয়ন করলাম। এবং আপনাদের লক্ষ্য করেন যে রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, তারা ডাকসুর বিপিজিএস ছিলেন। তারপরে পালাক্রমে অনেকেই ছিলেন, ফেরদৌস আহমদ কুরেশি, তারপরে আপনার শফি আহমদ, তারপরে মাহবুজা খানম, তারপর আমি ডাকসুর বিপি হলাম।
NSF থেকে নাজমুল কামরান চৌধুরী GS হলো, তারপরে আসাম আব্দুর রব ডাকসুর VP হলো, আব্দুল উদ্দুজ মাখন GS হলো, স্বাধীনতার পরে মুজাহিদুল ইসলাম সেলিম এবং জামান তারা VP GS হলো, তারপরে কখনো কখনো আবার মাহমুদুর রহমান মান্না VP হলো, আখতারুজ্জামান GS হলো, আবার মান্না VP হলো, আখতারুজ্জামান GS হলো, আবার আখতারুজ্জামান VP হলো, আরেকজন GS হলো, তারপরে সুলতান মনসুর VP হলো, মুস্তাক GS হলো। এইগুলি আগে হয়েছে, কিন্তু 90-এর পরে আর কোনো নির্বাচন হয়নি। এই যে নির্বাচনটা না হওয়া, এতে কিন্তু ছাত্রদের মধ্যে এই যে একটা পরিবেশ, একটা একাগ্রতা, একটা আদর্শের পার্থক্য থাকলেও আমি সহাবস্থানে থাকতে পারবো না কেন? আসলে এটা শুরু হয়েছিল 2001-এর পরে। যাক, আমি একজন জাতীয় রাজনীতি করি, আমি এখানে কোনো কন্ট্রোভার্সি টানতে চাই না। আমার একটা কথা বলে আমি শেষ করি, সেটা হলো একটা কথা বলি আমি, যে সেটা হলো অতীতকে কবর দিতে হবে। অতীতকে কবর দিয়ে একটা সুষ্ঠু অবাধ গণতান্ত্রিক ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হোক, এইটা আমি চাই। এবং এই নির্বাচনের মধ্যে দিয়ে নতুন যাত্রা শুরু হোক, এবং দল মতের পার্থক্য থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ে যাতে নিয়মিত ছাত্ররা পড়াশোনা করে। সমস্যাটা সৃষ্টি করে বহিরাগত অছাত্র তারা, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত অছাত্র কেউ হলে থাকা উচিত না, এটা আমি দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি। সেই জন্য আমি মনে করি যে ছাত্ররা তাদের আদর্শ নিয়ে যদি অগ্রসর হয়। তোফাল ভাই, আপনাকে একটা প্রশ্ন করতে চাইছিলেন, লিটন নন্দী, বলুন। আমি ছাত্র ইউনিয়ন করি, ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক। একটি প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্প্রতি একটি প্রশ্ন নিয়ে ব্যাপক জটিলতা তৈরি হয়েছে, সেটি হচ্ছে, এবং সেটি নিয়ে আমাদের পরিবেশ পরিষদের সবাই বিস্তারিত আলোচনা হয়েছে, এই যে নিয়মিত সংঘাত, শিক্ষার্থীর সংজ্ঞাটা আসলে আপনাদের সময় কেমন ছিল আর কি? ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী একটি বিষয়ে অনার্স শেষ করেছেন, মাস্টার্স শেষ করেছেন, তিনি আরো একটি বিষয়ে মাস্টার্স করছেন কিংবা এমফিল করছেন, সে কি আসলে নিয়মিত শিক্ষার্থীর পর্যায়ে পড়েন কি পড়েন না? এটা নিয়ে একটি বিশাল বিতর্ক তৈরি হয়েছে, এবং এটি আসলে আপনাদের সময় বা আপনি কিভাবে? তোফায়েল আহমেদ, আপনি নিশ্চয়ই প্রশ্নটি বুঝতে পেরেছেন যে নিয়মিত শিক্ষার্থীর সংজ্ঞাটা কি, সেটি আপনার কাছে জানতে চাই। আমি বলি, ও ভালো প্রশ্ন করেছে। এই কথাটা কিন্তু গতকালকে আমি যখন বিশ্ববিদ্যালয়ে গেলাম, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো ছাত্র যদি ভর্তি থাকে, ছাত্রত্ব থাকে, সেই কিন্তু নির্বাচন করতে পারে। যেমন আমার প্রশ্ন নেই, ধরুন আমি MSc পাস করেছি 1966 সনে, তারপরে আমি আইনের লেখাপড়া শুরু করি, কিন্তু আমি কন্টিনিউ করি নাই। কিন্তু যখন ডাকসু আসলো, তখন আমি লাইব্রেরি সায়েন্সে ভর্তি হলাম। লাইব্রেরি সায়েন্সের ছাত্র হিসেবে কিন্তু আমি ডাকসুর VP হয়েছি। সুতরাং এই যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে MA পাস করার পরে আরো সাবজেক্টে ভর্তি হইয়া প্রতিনিধিত্ব করতে পারবে না, এটা বোধহয় সঠিক না। এটা আমার কাছে মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের যে কোনো ছাত্রত্ব যদি থাকে, সে MA পাস করলো বাংলায়, আবার MA পাস করলো অন্য সাবজেক্টে, আবার ভর্তি হলো, আমার মনে হয় ছাত্রত্ব থাকলেই কিন্তু তার নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ তোফায়েল আহমেদ, আপনি আমাদের সাথে থাকলে আমরা খুশি হব। কিন্তু আমাদের সাথে এই মুহূর্তে এখন উপস্থিত হয়েছে গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ। অসংখ্য ধন্যবাদ যে শেষ পর্যন্ত আপনি আমাদের অনুষ্ঠানে আসতে পেরেছেন। আমরা আলোচনা শুরু করে দিয়েছিলাম, কিন্তু যেটা নিয়ে ওনারা অভিযোগ করছেন যে সহাবস্থান, ওনারা নিয়মিত ছাত্রত্বের সংজ্ঞা নিয়ে প্রশ্ন তুলেছেন। ওনারা প্রশ্ন তুলেছেন যে ভোট কেন্দ্রের ব্যাপারটা এখন আসেনি, সেটি আসবে। কিন্তু তোফায়েল আহমেদ বলছিলেন যে আদর্শের ভিন্নতা থাকলেও কেন একটি নিরপেক্ষ নির্বাচন হবে না, কি বলবেন? ধন্যবাদ। নিয়মিত ছাত্রত্বের প্রশ্নে আমি তোফায়েল ভাইয়ের সম্পূর্ণ একমত। কারণ আমি সম্মানিত ভাইস চ্যান্সেলর মহোদয়ের সাথে কথা বলার পরে যখন নিয়মিত ছাত্র সংগ্রামে একটা ধোঁয়াশা তৈরি হলো, আমি কিছু ওয়েবসাইট ঘাটলাম, দেখলাম যে বিশ্বের নামি দামি বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে এমফিল, PhD, যেটা নিয়ে আমাদের পরিবেশ পরিষদের মিটিং কথা হয়েছে, তাদেরকে নিয়মিত ছাত্রের মধ্যে ধরা হয়। যদি অনার্স মাস্টার্স, আমাদের আজ থেকে 28 বছর আগে ডাক্তার ছিল, ওই সময়ের প্রেক্ষাপট এখনকার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। বিগত 10 বছরে একদিনের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ হয়নি। 4 বছরে অনার্স কোর্স, 3.5 বছরে শেষ অনেক সাবজেক্টে আমরা এইভাবে শেষ করেছি, শেষ হয়ে যাচ্ছে একেবারে ঠিক সময় মতো সব শেষ হচ্ছে। রাইট। সো আমাদের যে 13টি ক্রিয়াশীল ছাত্র সংগঠন আমরা অংশ নিয়েছিলাম আলোচনায়, সবারই দেখা যাচ্ছে কেন্দ্রীয় এবং নেতৃবৃন্দ বা বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দ সবারই ওই সংজ্ঞায় ভেরি প্রিসাইসলি ওইখানে আসলে নিয়ম ছাত্রদের পড়ে না। কিন্তু
কিন্তু বাস্তবিক অর্থে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে অবশ্যই বহির্বিশ্বের উন্নত বিশ্বের যে নামকরা বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে আমরা দেখেছি সেখানে যেভাবে ছাত্রদের সঙ্গে ধরা হয় তোফায়েল ভাই যদি বললেন উনি নিজেও সেভাবে ভিপি হয়েছিলেন। জি আমি বলছি এটা আমি ভাই সম্পূর্ণ একমত। বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে বলতে চাচ্ছে আসলে আমরা দ্বিমত পোষণ করছি। আচ্ছা, ওনারা যেটি বলছিলেন যে সহাবস্থানের বিষয়টি ছাত্রলীগ প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তারা সেই সহাবস্থানের অঙ্গীকারটুকু আসলে পাচ্ছে না। সহাবস্থান প্রতিশ্রুতি আমরা দিয়েছি বলেছি এবং আমরা আমাদের কথা এখন অনর আছি, কিন্তু আকরাম ভাই আছে আমার হলের বড় ভাই, আমি একদম রিসেন্টলি বলি যে 10 বছর আগে তখন তারা ক্যাম্পাস ছেড়েছিল, আমি তখন ফার্স্ট ইয়ারের ছাত্র। আমার মনে আছে ছাত্র দলের দুটি গ্রুপের অন্তর্কন্দলে গোলাগুলি হয়েছিল, বিশ্ববিদ্যালয় পরিবেশ অস্থিতিশীল হওয়ার কারণে তারা আনুষ্ঠানিকভাবে ক্যাম্পাস ছেড়েছিল। এরপরে আনুষ্ঠানিকভাবে তারা ক্যাম্পাসে আসার আর কোনো চেষ্টা বা তার কোনো অ্যাপ্রোচ দেখা যায়নি। আর হলের যে একটু বলবো আমি হলের ক্ষেত্রে 100 ভাগ ছাত্রের মধ্যে 30 ভাগ ছাত্রছাত্রী তারা হচ্ছে ছাত্রলীগের, বাকি 70% 70% কিন্তু অন্যান্য ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থী। তো আমরা বলেছি যে নিয়মিত শিক্ষা যারা রয়েছে তাদের এবং প্রত্যেকটি হলে আমাদের প্রবেশদ্বার ফুল কন্ট্রোল রয়েছে, এটা আমরা দেখেছি, আপনি স্বীকার করেছেন। তো আপনারা সাধারণ যে মানে নিয়মিত শিক্ষার্থীর লিস্ট আপনার সেখানে তাদের কাছে জমা দেন, কিন্তু আমরা তো এখানে আমরা শিক্ষার্থী প্রশাসনের কাছে রয়েছে। আমি প্রথম বর্ষের শিক্ষার্থী যেখানে যারা ওঠে সেই গণরুমের নিয়ন্ত্রণ আপনি আসার আগে একটা কথা বলেছিলাম যে আজকে সহাবস্থান বলতে যেটি বলা হচ্ছে, আমি আকরাম ভাইকে ইন্ডিকেট করে বলেছিলাম তারা যে সহাবস্থানের কথা বলছে সেই সহাবস্থানটা হচ্ছে ক্ষমতার সহাবস্থান। সেখানে সাধারণ শিক্ষার্থীদের স্বাধীন মত প্রকাশের সহাবস্থান সেটি মুখ্য নয়। আমি নিরপেক্ষভাবে বলেছিলাম, দল নিরপেক্ষভাবে, আমার ছাত্রলীগ এবং ছাত্রদল দুটোই শিক্ষার্থী। আমি বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান গণরুম গুলো রয়েছে সেটি আসলে কাদের নিয়ন্ত্রণে রয়েছে? গণরুমের সংজ্ঞা বলতে আপনি কি বোঝাচ্ছেন? ধরেন যেখানে 40-50 জন ঘুমাচ্ছে সেখানে আপনি এটাও জানেন নিশ্চয়ই যে কিছুদিন আগে ইকোনমিক্স একটা ছেলেকে বঙ্গবন্ধু হল থেকে অন্য একটি রাজনৈতিক দল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট করার কারণে তাকে মধ্যরাত্রে মেরে বের করে দিয়েছে, সেটি আপনাকে জানানো হয়েছিল। এবং এই ধরনের ঘটনা ঘটছে, আমি বললাম সেখানে গণরুমে কি রাজনৈতিক ছিল? আপনি একটি সংগঠনের প্রতিনিধিত্ব করেন, আপনি তো হলে থাকেন, হলে এরকম প্রত্যেকটি হলে সবাই আছে। আমি শুধু এটি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে এক একটি হলের ধারণ ক্ষমতার চেয়ে 5 গুণ 6 গুণ শিক্ষার্থীর এখানে রয়েছে। সুতরাং ফার্স্ট ইয়ার যারা আসছে, যাদের ঢাকা শহরে থাকার জায়গা নেই, তারা কোনো মাধ্যমে স্যারদের মাধ্যমে সবাই কিন্তু ফার্স্ট ইয়ার সেই প্রবেশ স্যারদের কাছে যেতে পারে না, হয়তো কোনো বড় মাধ্যমে কোনো রেফারেন্স থাকছে। কিন্তু আপনাদের বলছি যে আপনারা কখনো গিয়েছেন স্যারদের কাছে, স্যার আমাদের এই যে ছাত্ররা রয়েছে আমাদেরকে আপনাদের কাছে যান, আমার ওদের কিন্তু পরিবেশ কিন্তু আপনারা ছিলেন না এবং শিক্ষক বলেছেন প্রক্টর অফিসের সহায়তা আমাদের ছাত্রদলের অনেক নেতাকর্মীকে থানায় সুপর্দ করা হয়েছে এবং অনেককে কারাগারে যেতে হয়েছে। না সেটা কিন্তু আমি আইনের ছাত্র, আমি বলছি প্যানেল কোডে এমন কোনো প্রভিশন নেই যেখানে আপনাকে অন্য ভিন্ন মত হওয়ার কারণে আপনাকে থানায় থানায় দিয়েছে। থানায় যে এই যে ছাত্রদল করার কোনো মামলা হতে পারে না, পেন্ডিং মামলা সুযোগই দেয়নি। আচ্ছা না, আমার প্রথম বিষয়টা হচ্ছে যে সহাবস্থানের বিষয়টা নিয়ে এখানে ছাত্রদল বা ছাত্রলীগের তো দায়িত্ব না সহাবস্থান নিশ্চিত করা, কারণ একটা বিশ্ববিদ্যালয় আমি স্টুডেন্ট, তাহলে আমার দায়িত্ব হলে সিট পাওয়া, আমার দায়িত্ব মত প্রকাশের স্বাধীনতা, এটা নিশ্চিত করবে বিশ্ববিদ্যালয় মানে প্রশাসন। তাহলে এখানে যেভাবে ওনারা আলোচনা করছেন যে হল হচ্ছে যে যারা রুলিং পার্টির ছাত্র সংগঠন তারা নিয়ন্ত্রণ করবে, হলের সিটে কারা উঠবে না উঠবে এবং তারা মত প্রকাশের স্বাধীনতা পাবে কিনা সেটা তাদের বিষয় আর কি। এবং বিগত সময় আমরা এটা দেখে আসছি। তাহলে এখানে প্রশাসনের ভূমিকা কি? এবং আমরা তো আমাদের মনে হয় আর কি যে হলে প্রশাসন বলে কোনো কিছু আছে, এটা মাঝে মাঝে আমরা ভুলে যাই আর কি। কারণ হলে কোন ছাত্র উঠবে আমরা অনেক আগে থেকে বলেছি যে মেধার ভিত্তিতে সিট বন্টন বা প্রয়োজনের ভিত্তিতে এবং মেধার ভিত্তিতে আর কি, সেগুলো নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো আলাপ আলোচনা নেই। এবং যেটা আলোচনা আসলো যে বঙ্গবন্ধু হল থেকে আমাদের ছাত্র সংগঠনের একজনকে বের করে দেওয়া হয়েছে, বা ধরেন জগন্নাথ হলেও একটা ফেসবুকের একজনের একটা কমেন্টে একটা রিয়াক্ট দেওয়ার ফলে রাতের বেলা তাকে মারধর করা হয়েছে। এখানে ফজলুল হক হলে সেখানে হচ্ছে যে সড়কের আন্দোলনে নিয়ে লেখার জন্য রাতে মেরে তারপর হচ্ছে শাহবাগ থানায় তাকে সোপর্দ করা হয়েছে। এইরকম ঘটনা তো অহরহ ঘটছে। তো এটার বিষয় হচ্ছে যে এর ফলে যে এখানে আসলে মত প্রকাশের যে স্বাধীনতা, একটা বিশ্ববিদ্যালয় মানে তো একটা স্বায়ত্ত শাসন থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, মানে একাডেমিক ফ্রিডম। মত প্রকাশের স্বাধীনতা তো ছাত্রলীগ দিবে না বা ছাত্র দল দিবে না, মত প্রকাশের স্বাধীনতা ব্যক্তির না ব্যক্তি। আমি যখন হলে থাকছি,
হলে যখন আমাকে প্রশাসন সেটি নিশ্চিত করবে। হ্যাঁ, না প্রশাসন, এখন তো হলের প্রশাসন তো আসলে কার্যকর না, হলগুলোতে আসলে উঠতে হচ্ছে যে আসলে রুলিং পার্টির ছাত্র সংগঠনের মাধ্যমে আর কি। আমি এটা বিগত এখানে একটা প্রশ্ন তুলি, এখানে উইথ ডিউ রেসপেক্ট ভাইয়া, আমি এখানে একটা বিষয় একটু অ্যাড করে দিই। উনি বলছিলেন 2001 থেকে 2006 সেই সময় মানে ছাত্রদল ছাত্রলীগের সহাবস্থানটা ওনারা নিশ্চিত করেছিলেন, কি মনে হয়? ছিলেন সবাই 2001 থেকে 2006। আমি এই ব্যাপারে আমি অনেক জুনিয়র হব, আমি তারপর বলছেন আপনি সময় রাজনীতি করেছেন একটু, কিন্তু আমাদের জানার মধ্যে আপনি আমার হলে বড় ভাই, আমাদের ফজলুল ভাই ছিলেন আপনাদের সমসাময়িক সাধারণ সম্পাদক। আমরা শুনেছি যখন কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল ওই সময় ছাত্রলীগের জন্য 2টো রুম ছিল পুরো হলে, 150 রুমের মধ্যে 2টো রুম ছিল, তার নিচতলায় 104 নম্বর রুম। কেয়ারটেকার গভর্নমেন্ট আপনার মনে থাকবে 104 নম্বর রুম 2001 থেকে। আমি বলি আমারও অভিজ্ঞতা, ফজলু আমারই বন্ধু ছিল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল, শিশির ছিল ছাত্রলীগের সভাপতি। জি জি জি। তারা যদি প্রথম বছরের একটা ছেলেকে এনে আমার কাছে বলতো, ফজলু যদি এই অনুষ্ঠান দেখে থাকে সে টেলিফোন করে এখানে নিশ্চিত করতে পারে, প্রথম বর্ষের কোনো ছেলেকেও যদি এনে বলতো যে সে ছাত্রলীগ করবে আর হলে থাকবে, আমি তাদের থাকার ব্যাপারটা নিশ্চিত করেছি। আমার একটা প্রশ্ন দুজনের কাছে, মানে আপনি যে বললেন এইমাত্র রব্বানী ভাইকে যে আপনি নিশ্চিত করেছেন, মানে আপনারা কি তখন বিশ্ববিদ্যালয়ের কনসার্ন অথরিটি ছিলেন কিনা যে আপনি যে নিশ্চিত করেছেন এই যে প্রকৃতি এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সঠিক কিনা? না না, প্রক্রিয়াটা সঠিক, আমি ওইটা বলি নাই। আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম যে ভিন্ন মতের হওয়ার কারণে, যে আপনারা তো প্রশাসন না, আমি ভিন্ন মতের হওয়ার কারণে যে আমাদের পক্ষ থেকে যে দমন পীড়নের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা একটা প্রথম বর্ষের ছেলের উপরও আমরা চালাই নাই, আমি সেটা বলতে চাচ্ছি এখানে। আর গণরুমের অভিজ্ঞতাটা আমি বলি, ওনারা যেটা আমি আরেকটা বিষয় আমার মনে একটু ইয়ে করা দরকার, যে এটা তো একটা আলোচনা, একটা দিক আর কি, এটা আমরা জানি সবাই আর কি, কিন্তু 90 পরবর্তী, কারণ একটা ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার পতন ঘটলো, ঘটে এক ধরনের হচ্ছে যে গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা গেলাম আর কি। স্বৈরাচারী ব্যবস্থাও তো আসলে ডাকসু নির্বাচন হয়েছে, কিন্তু আফটার 90 এখানে আওয়ামী লীগ বিএনপি বা ঘুরে ফিরে ক্ষমতায় ছিল, এখানে ছাত্রদল ছাত্রলীগ ক্যাম্পাসে ছিল, কিন্তু এর পরবর্তীতে কেন ছাত্র সংসদ নির্বাচন হলো না এতদিনও আর কি, এবং সেই দায়িত্ব তুফাইল ভাই বলেছে যে তারা মর্মাহত তো সাধারণ জনগণ হতে পারে আর কি, কিন্তু দায়িত্ব তো তাদের নেওয়া উচিত ছিল, বা এখানে যারা রুলিং পার্টির ছাত্র সংগঠন যারা ক্ষমতায় ছিলেন। এবং আরেকটা কথা বলেছেন যে অতীতের এই জাতীয় বিষয়গুলোকে কবর চাপা দিয়ে এখন আসলে সামনের দিকে এগোতে হবে, কিন্তু আমি সামনের দিকে এগোনোর ক্ষেত্রে একটা জিনিস বলছিল, নির্বাচন কমিটির সদস্যরা প্রায় সবাই হচ্ছে সরকারি দলের সমর্থক শিক্ষক, নির্বাচন কতটা নিরপেক্ষ হবে সেটা নিয়েও কিন্তু তাদের নানা রকম সন্দেহ আছে, কি বলবেন? দেখুন, আমাদের সম্মানিত শিক্ষকগণের ব্যাপারে আমি তারা সিদ্ধান্ত নিয়েছে এবং সম্পূর্ণ একটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ব্যাপারে আমি মন্তব্য করতে চাই না, কিন্তু অতীত অভিজ্ঞতা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সিনিয়র শিক্ষকদের তত্ত্বাবধানে যতগুলো নির্বাচন হয়েছে, শিক্ষক সমিতি নির্বাচন, কর্মচারী সমিতি নির্বাচন হয়, তাদের কোথাও কোনো মানে ইলেকশনের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা এরকম অরাজকতা হয়েছে এরকম কোনো প্রমাণ নেই বা পাওয়া যায়নি। আর ঢাকা বিশ্ববিদ্যালয় এমন জায়গায় সারা বাংলাদেশ এবং গণমাধ্যমে সার্চ লাইট রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের উপর, যেখানে বিশ্ববিদ্যালয়ে একটি চিল মূল্য সেটা প্রথম পেজে কাভার ফটো হয় যে জগন্নাথ হলে চিল মারা গেছে, সেখানে একটি হলে বা একটি বিশ্ববিদ্যালয় ইলেকশন হবে, সারা বাংলাদেশ দেখবে, সেখানে কারচুপি হবে বা কাউকে ইনফ্লুয়েন্স করা যাবে, এখানে ক্লাসিফাইড ভোটার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটারদেরকে আপনি ম্যানিপুলেট করবেন, এটা মনে হয় আমি একটু বলতে চাই, যদি বাংলাদেশের যে জাতীয় নির্বাচনটা হয়ে গেল, মানুষের যদি জাতীয় নির্বাচনের সঙ্গে আপনি এটাকে একটু তুলনা করি, যদি আমরা লজ্জা যদি না থাকে তাহলে কিন্তু আমরা জাতীয় নির্বাচন নিয়ে এখন আর আলোচনা না করি, আমরা এই নির্বাচন নিয়ে কথা বলি। আমি বলছি যে নির্লজ্জভাবে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি নির্বাচন, আপনি আমাকে বলেন যে কোন নির্বাচনে কোন ধরনের কারচুপি হয়েছে? এখনো পর্যন্ত সহাবস্থান, পরিবেশ পরিষদের সহাবস্থান, ছাত্রত্বের প্রশ্নগুলি নিয়ে বিতর্ক হয়েছে, আপনাকে বলছি আমি কোন ধরনের সমাধান হওয়ার আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারিখ ঘোষণা করে দিলেন, তাদের আন্তরিকতা নিয়ে আমাদের প্রশ্ন আছে। আমি একটু বলি, আন্তরিকতা বলেছে, সরি টু ইন্টারাপ্ট, 3টি যে আপনার মিটিং হয়েছে, আপনার এসেছেন সর্বশেষ মিটিং, আপনি আগে আপনার প্রেসিডেন্ট এসেছিল, মানে লাস্টে আপনি এসেছেন, আপনি বলেছেন যে আপনার এখানে সংখ্যার কোনো পরিবেশ আপনি দেখেন নাই, বলেছেন কিনা? আপনার কথা দেখেছেন, আমি নিজে আপনাকে এগিয়ে দিয়ে আপনাকে বাইকে উঠে দিয়ে আসছি, ধন্যবাদ। এই জন্য এমন কোন পরিবেশ, এমন কোন সংখ্যা, তখন আপনি বলছিলেন যে জোর করে আপনারা চান নিমন্ত্রণ আদায় করেছেন, তখন কিন্তু এই ধন্যবাদটাও দেননি। না না, আমি কি বলেছি, এই তো নিমন্ত্রণটা গ্রহণ করেছে, কিন্তু অন্যদের এটা আমি আপনাকে বলেছি যে আমি একটু মূল আলোচনাটা থাকে আর কি, আসলে অন্যদিকে যাচ্ছে। আমি বললাম কি, ধরেন আপনি বলছেন যে পরিবেশ পরিষদের সভায় আপনারা বলেছিলেন যে হলের মধ্যে আরো কিভাবে ভালোভাবে ভোট করা যায় সে বিষয়ে আপনারা বিভিন্ন তথ্য দেন বা বিভিন্ন সুপারিশ করেন,
হ্যাঁ, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল কিছু সার্চ লাইট, এখানে এই ধরনের রিগিং করার সুযোগ নেই। তা আমি বলতে চাই, ধরেন আপনি বুঝছেন, কিন্তু যখন আপনি জানেন সেদিন মিটিং এ কি হয়েছিল, যে একটি মাত্র সংগঠন আপনারা ছাড়া বাকি সবকটি সংগঠন তারা বলেছে একাডেমিক, কারণ একাডেমিক বিল্ডিং ও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি পার্ট। আপনি ভুল করছেন এখানে। গঠনতন্ত্র অনুযায়ী তো আসলে বোধহয় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে সাতজন সাজু ভাই, শুধু সাজু ভাই, আর কেউ না। আপনার আমাদের ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে আমরা যারা একসাথে বসেছিলাম 7 জন ছাত্র পার্টির প্রতিনিধিরা, আমি আপনাকে লিস্ট দিতে পারবো, তারা একসাথে বলেছে যে বাইরে। তো ওইটাই না, আপনার আমাদের ফোকাস করা উচিত যে গঠনতন্ত্রে রয়েছে, আমাদের ফোকাস করা উচিত ইলেকশন কিভাবে সুষ্ঠু হয়, যত ধরনের প্রক্রিয়া। প্রত্যেকটি হলে কমপক্ষে 12 থেকে 15টি গণমাধ্যমের প্রতিনিধিরা রয়েছে, সেখানে আসলে এটাই বললাম, যেখানে শিক্ষার্থীরা মনে করছে, ধরেন আমি বলছি না আপনারা মনে করছে আপনি একাডেমিক ভবনে নিয়ে ছাত্রলীগ যদি যেতে, আমি তাকে ওয়েলকাম জানাবো, ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো, আমার তো এটা কোনো সমস্যা না। কিন্তু সব শিক্ষার্থীকে প্রতিনিধিত্ব করেন না, এবং শিক্ষার্থীরা চাচ্ছে প্রত্যেকটি একাডেমিক প্রত্যেকটি ওয়ার্ক হল বেস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের আবাসিক কর্মকাণ্ড হলে বলেন, একাডেমিক বলেন। আমি যেটা বলতে চাই, ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 50% শিক্ষার্থী হলে বাইরে অবস্থান করে। এখন তার মধ্যে ধরলাম, ধরেন আমি ধরলাম 60% শিক্ষার্থী হলে অবস্থান করে, আমি ধরলাম, কিন্তু যে 40% করে না, এই দুই অংশের জন্য সবচেয়ে কমন গ্রাউন্ড কোনটা? কমন গ্রাউন্ড হচ্ছে একাডেমিক বিল্ডিং, যে স্টেটা হলে থাকে, যে মেটা হলে থাকে। নাকি তারা ইউনিভার্সিটিতে আসছে না, হলে আসতে সমস্যাটা কোথায়? হলে এইটাই তো বললাম, এক্স্যাক্টলি আপনি বলেছেন, আপনি যে 40 ভাগ বাইরে থাকে তাদের প্রত্যেকটি ইচ এন্ড এভরিথিং তারা হলে এসে করে কিনা? আপনি করেন, করে। সো হলের সাথে আমরা প্রত্যেকই অ্যাটাচ, এক্স্যাক্টলি, হ্যাঁ, তা থাকলেও অ্যাটাচ। কিন্তু আমরা বলছি যে সেই পরিবেশটা, না হলে আপনারা একটা ভয়মুক্ত পরিবেশটা তৈরি করতে, মানে আপনারা কি সংখ্যা দেখছেন আমাকে? না না, আপনারা কি মনে করছেন একাডেমিক ভবনে হলেই পরিবেশ? আমি আপনাকে বলেছি, আমার কাছে এখনো লিস্ট দেখাতে পারবো যে আমাদের কাছে কয়েকজন শিক্ষার্থী বলেছে তারা ধরেন আমাদের প্যানেল থেকে ইলেকশন করতে চাচ্ছেন, কিন্তু তারা বলছেন, তারা এই শঙ্কায় ভুগছেন যে তারা যদি আমাদের প্যানেল থেকে ইলেকশন করে, সেক্ষেত্রে পরবর্তীতে তাদের সিট থেকে নামিয়ে দেওয়া হবে নাকি না, তাদের উপর কোনো প্রকার আটক, এমন কোন ঘটনার কি আপনার কোন পূর্ব অভিজ্ঞতা হয়েছে? আশঙ্কা আশঙ্কা হয়েছে। আমি শুধু আপনাকে ছোট্ট বলবো যে এই আওয়ামী সরকার আমলে প্রথম কোন গণতান্ত্রিক সরকার আমলে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এর আগে 90-এর পরে আমানুল্লাহ আমান ভাই ছিল, খোকন ভাই ছিল, তারা পরবর্তীতে কেন সেটা কন্টিনিউ করেননি, কেন প্রতি বছর উদ্যোগটা নেয়নি? উত্তর সহ অবস্থানের প্রশ্নে আসি। রাব্বানী একটা কথা বলেছে যে ছাত্রদল নিজেদের অন্তর্দলীয় কোন্দলের কারণে ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়েছে। হাসান আল মামুন ভাই ছিলেন বিশ্ববিদ্যালয়ের সভাপতি। হাসান আল মামুন ভাই তখন কেন্দ্রীয় সভাপতি ছিলেন সুলতান সালাউদ্দিন টুকু। বিশ্ববিদ্যালয়ের কথা সুলতান সালাউদ্দিন টুকু, সুলতান সালাউদ্দিন টুকুকে আঘাত করা প্রত্যেকটা ছাত্রই ছিল ছাত্রলীগের কর্মী, এবং সেই ছবিগুলি দিয়ে আমি প্রমাণ করতে পারবো যে তারা ছাত্রলীগের কর্মীরা। সুলতান সালাউদ্দিন টুকুর উপর সেদিন হামলা করা হয়েছিল, এবং তারপর থেকে ছাত্রদল ক্যাম্পাস থেকে বিতাড়িত। এখন যদি এই সহাবস্থা নিশ্চিত না করে 11 তারিখ আপনারা নির্বাচনের, বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের তড়িঘড়ি করে যে ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, আমি তো মনে করি যে নির্বাচনকে এই তড়িঘড়ি করার মধ্য দিয়ে যে অতীতে 91, 92, 94 এবং 2005-এ ডাকসু নির্বাচনের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই উদ্যোগগুলি ছাত্রলীগের বিরোধিতার কারণে যেমন ভাবে সহাবস্থান নাই, এবং ভোট কেন্দ্র নিয়ে যে ভোট কেন্দ্র ইস্যুতে তখন যেভাবে নির্বাচন বন্ডল হয়ে গিয়েছিল, আমি তো শঙ্কা প্রকাশ করছি যে এতদিন পর ডাকসু নির্বাচন সংখ্যাটা বুঝতে পেরেছি, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছে। আপনি যে দেরিতে এসেছেন তাই অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছে, কিন্তু আপনাদের শেষ মন্তব্য শুনবো, এবং শেষ মন্তব্যের সাথে আমি একটা প্রশ্ন একটু জুড়ে দিতে চাই। কোটা আন্দোলনকারীরাও তারা বোধহয় আলাদাভাবে নির্বাচনে অংশ নিবে, তারা বলছে যে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় তারা আছে, কিন্তু তারা কতটা মানে ছাত্রদের সমর্থন পাবে বলে আপনারা মনে করছেন, এবং আপনাদের শেষ মন্তব্য উনি যেটি সহাবস্থানের প্রসঙ্গে আশঙ্কা করছেন, একদম খুব সংক্ষেপে শেষ সংক্ষেপে যদি বলি, কোটা আন্দোলন একটি ভিন্ন বিষয় এবং ডাকসু নির্বাচন একটি ভিন্ন বিষয়। তারপরও তারা মানে এটা আন্দোলনের প্ল্যাটফর্ম ছিল, আন্দোলনের প্ল্যাটফর্ম ছিল। তো যে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র অনুযায়ী যে কেউ ইলেকশন করতে পারে, স্বতন্ত্রভাবে করতে পারে, একজনও করতে পারে। তারা যে করতে চাচ্ছে আমরা স্বাগত জানাচ্ছি, আমার জায়গা থেকে আমরা ছাত্র থেকে তাদেরকে স্বাগত জানিয়েছি, এবং আমরা বলেছি যে নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিক্রিয়াশীল রাজনীতির সঙ্গে যুক্ত না এমন যে কোনো ব্যক্তি সংগঠন করবে। আরেকটি কথা শেষে বলতে চাই, আকরাম ভাইয়ের উদ্দেশ্যে, এখানে রব্বানী ভাই রয়েছেন, সহাবস্থান করে চিৎকার করে তো লাভ নেই। ঠিক আছে, আপনি কালকে মধুতে আসেন, তাদের সাথে প্রতিশ্রুতি আদায় করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেন আমরা মধুতে, ঠিক আছে, তারা যদি বলে বেশি সংখ্যা গেলে নিজস্ব মারামারি করবেন, আপনারা 15-20 জন যান উপাচার্য স্যারের কাছে, যে তারা মধুতে যান, যদি তারা অ্যাটাক করে তখন তো আপনি বলতে পারবেন যে আপনি অ্যাটাক করেছেন। আচ্ছা জি, আপনার শেষ মন্তব্য খুব সংক্ষেপে। যেটা আমি প্রথমে বলেছিলাম যে আমরা নতুন করে যাত্রা শুরু করতে যাচ্ছি না, আমরা নতুন করে যাত্রা শুরু করতে যাচ্ছি, আমরা পিছনের কথা না বলে নতুন করে যাত্রা শুরু করতে যাচ্ছি। সহাবস্থান নিশ্চিত হোক, ভোট কেন্দ্রের ব্যাপারে
কেন্দ্রীয়ভাবে একাডেমিক ভবনে ভোট কেন্দ্রের ব্যাপারে সিদ্ধান্ত হোক এবং ছাত্রত্বের ব্যাপারে সমাধান হোক, এর মধ্য দিয়ে সকলের অংশগ্রহণের ভিত্তিতে ডাকসু নির্বাচন হোক এবং সকলের সমান সুযোগের ভিত্তিতে। গণ আন্দোলন এবং ছাত্র আন্দোলন এক এবং একাকার। আমাদের যেটা মনে হয় যে আসলে 90 পরবর্তী সময়ে রাজনীতিকে এবং গণতন্ত্রকে খর্ব করার প্রক্রিয়া হিসেবে আসলে নির্বাচনগুলো দেওয়া হয়নি, কারণ ছাত্র আন্দোলনকে খর্ব করার একটা অংশ ছিল এটা। এবং এখনো সারা বাংলাদেশে আর কি একটা অগণতান্ত্রিক যে একটা নির্বাচন দেখলাম আর কি, তারপরে একটা সুষ্ঠু নির্বাচন হবে আর কি, সেটা না আসলে আমাদের মধ্যে আশঙ্কা। গোলাম রাব্বানী, কোটা আন্দোলন যেটা বললেন, যেহেতু মাথা নেই মাথা ব্যথা নেই, যে কোটা যেহেতু নিষ্পত্তি করে দিয়েছেন সরকার, সো এখানে কোটা নামের এই নামটাকে গ্রহণযোগ্যতা থাকছে না এবং শাহবাগের গণজাগরণ মঞ্চের মধ্যে ট্রেনে লম্বা করতে ছেড়ে যাওয়ার মতো অবস্থা এটা এখানে হচ্ছে। এটা রাজনৈতিক ফায়দা নেওয়ার আশঙ্কা নিয়ে আমি দুটো বিষয় আগেও বলেছি বারবার। বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে জামাত শিবির করেছে, তাদের সঙ্গে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন করে নিষিদ্ধ, তারা নিশ্চিত করতে হবে, তারা ঘোষণা দিক শিবির এবং ছাত্রদল একই মায়ের পেটের দুই সন্তান না, যেটা তারা যে বলেছেন সেটা যে মিথ্যা, আপনি সেটা বলবেন না, বরং কোনো সংসদে নেই। আরেকটা হচ্ছে 2014 সালে যে জ্বালাপোড়া হয়েছে এবং যে একটা আমার সামনে একটা ছেলেকে মাথায় ছাত্ররা ককটেল লিখে মারা গিয়েছে, এই যে অতীত কুকর্মগুলো আপনারা পিছনে ফেলে আপনারা ভুল স্বীকার করে যদি বলেন আমরা ছাত্রদল যেটা বলছি ইতিবাচক ধারায় ফিরে আসছি, আপনারা আসুন এরপর যদি আবার দেখেন কোন ধরনের কোনো ছাত্রদের সামনে আসে আপনার যে কিছু বলতে পারেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তবে 11 মার্চের আগে আপনাদের সাথে আবারও বসবো, আপনারা দয়া করে সময় দিবেন এবং ঠিক সময়ের মধ্যে এসে পৌঁছাবেন। আজকের মতো শেষ করছি এবং আমাদের সাথে তোফায়েল আহমেদও ছিলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। তিনি এখন আর নেই, কিন্তু আজকের মতো আমাকে শেষ করতে হচ্ছে। জনতন্ত্র গণতন্ত্র, সবাইকে ধন্যবাদ।